প্রিয় দর্শক, হেলথ টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিমা নেফারদিদি। এই মুহূর্তে আমরা আছি টাইম টেলিভিশনের স্টুডিওতে, নিউ ইয়র্ক থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা সবাই জানি যে কোভিড পরবর্তী বিশ্বে নানাভাবে স্বাস্থ্যগত দিক থেকে আমরা নানাভাবে আক্রান্ত হচ্ছি এবং নতুন নতুন স্বাস্থ্য সমস্যায় আমরা আক্রান্ত হচ্ছি, ভুগছি, নানা রকম স্বাস্থ্যগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। সেই সব ভাবনা থেকে আমাদের এই অনুষ্ঠান হেলথ টক, আমরা চেষ্টা করব স্বাস্থ্য বিষয়ে সাম্প্রতিক তথ্য এবং বিশেষজ্ঞদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চোখ রাখবেন টাইম টেলিভিশনের হেলথ টক অনুষ্ঠানে। আজকে স্বাস্থ্য বিষয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে টাইম টিভি স্টুডিওতে। কেমন আছেন দিমা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি আমাদের দর্শকদের একটু জানিয়ে রাখছি যে ডক্টর ইমরুল কবির, তিনি ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি এবং তিনি তার অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি ক্লিনিকের মাধ্যমে প্রচুর মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। তার কাছ থেকে বিস্তারিত শুনবো। তার আগে জানিয়ে রাখি যে আমাদের আজকের অনুষ্ঠানের টপিকটা হচ্ছে ব্যথা নিয়ে যত কথা। আমরা জানি যে বিশেষত এই প্রবাসে এবং এই শীতের ধূসর শীতের জনপদে আমাদের ব্যথার সাথে বিভিন্ন রকমভাবে যুদ্ধ করতে হয়। ব্যথা কি, ব্যথা কেন হয়, ব্যথার কারণ কি, প্রতিকার কি, এসব কথা জানতেই আজকে আমরা তার সাথে কথা বলবো, ডক্টর ইমরুল কবির। প্রথম প্রশ্ন, আমাদের আজকে টপিকটাই হচ্ছে ব্যথা নিয়ে যত কথা এবং আপনার চিকিৎসা সেবাও তাই ব্যথা নিয়ে। প্রথম প্রশ্ন আপনার কাছে, ব্যথা কেন হয়? ব্যথা অনেকগুলো কারণে হয়। ব্যথা আমাদের শরীরের মাসল থেকে হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আমাদের বিভিন্ন ইন্টারনাল অর্গানস থেকেও ব্যথা আসতে পারে, তাই না? জয়েন্টস থেকে হয়, আমাদের হার্ট থেকে হয়। তো এক একটা ব্যথার তো এক এক রকম চিকিৎসা। তো আমরা ফিজিক্যাল থেরাপিতে যেই ধরনের ব্যথার চিকিৎসা মেনলি করে থাকি সেটা হচ্ছে মাসল, জয়েন্টস, নার্ভস, বোনস, এই এরিয়াগুলোতে। এখন যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যথাগুলো, ফর এক্সাম্পল কিডনির ব্যথা হতে পারে, লিভারের ব্যথা হতে পারে, এই সমস্ত ব্যথার আবার চিকিৎসা ভিন্ন, তাদের ভিন্ন স্পেশালিটি দিয়ে চিকিৎসা। তবে আমাদের ফোকাসটা সেইটাই যে মাসেলের ব্যথা বা বোনসের, যে হাড়ের, মাংসপেশি। তো কত ধরনের ব্যথা আছে এবং কখন ব্যথা হয় একটা মানব শরীরে? জি, এখন ব্যথা, এই যে আমি কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বললাম, যে আমাদের মাসলস, আমাদের জয়েন্টস, আমাদের বোনস, আমাদের নার্ভস, এক একটা এরিয়ার ব্যথা এক এক ধরনের। তো সেই জন্য আমরা ব্যথাকে, যখন একটা পেশেন্ট ব্যথা নিয়ে আসে, আমরা কিন্তু অনেকক্ষণ পেশেন্টের সাথে প্রশ্ন করি, কথা বলি, ব্যথা তার অ্যাকচুয়ালি ব্যথার কারণগুলো জানার চেষ্টা করি। যে কিছুক্ষণ আগে আপনি জিজ্ঞেস করেন ব্যথা কেন হয়, তাকে জিজ্ঞেস করি যে ব্যথা আপনার কেন হলো, আপনার কি মনে হয়? তখন সে অনেক সময় বলে যে আমি একদিন একটু বেশি হেঁটেছিলাম, ভারী কাজ করেছিলাম, বাজার বেশি করতে হয়েছে সেদিন। আবার অনেক সময় বলে যে আমি ডাঙ্কিনে কাজ করি, ডাঙ্কিন ডোনাটসে কাজ করি, আমাকে সপ্তাহে 40 থেকে 60 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। অনেকে কনস্ট্রাকশনে কাজ করে, অনেকে আবার আমাদের কমিউনিটিতে অনেক ভাই আছে যারা উবার চালাচ্ছেন, তাদেরকে অনেক ঘন্টা বসে থাকতে হচ্ছে, তাই না? তো যারা এমনকি কম্পিউটারে আইটিতে জব করছেন, তারাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছেন, ডেস্কে কাজ করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু অ্যাড করছি, আমার অভিজ্ঞতা, যেমন এই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। আচ্ছা, তো আমার কিন্তু 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে রান্না করলে আমার ব্যথা শুরু হয়ে যায়। জি, সেটাই যে এইখানকার যে আমাদের জীবন ধারণ, তো চপিং থেকে ক্লিনিং, ডিশওয়াশ, সবই জীবন ধারণটা অন্যরকম, তাই না? আমাদের কালচার থেকে ভিন্ন। তো এই জন্য এমনকি হাউসওয়াইফরা, আমরা তো এতক্ষণ কাজের কথা বলছিলাম, হাউসওয়াইফরাও ব্যথা নিয়ে আসেন, তাই না? তো ব্যথার কারণটা প্রথমে আমরা জানতে চাই, যে ব্যথা অ্যাকচুয়ালি কি কারণে শুরু হলো। ব্যথা কি তার পজিশন, এমনকি ঘুমের কারণে ব্যথা হতে পারে, তার যে শোয়ার ম্যাট্রেসটা সেটার কারণে কিন্তু ব্যথাটা হতে পারে, তাই না? এমনকি একটা মানুষ দেখা যাচ্ছে যে ভারী কোনো কাজ করছে না, কিন্তু তার জুতোটা ঠিক নাই, তার জুতোর যে কুশনটা ঠিক নাই, তখন তার ফুট পেইন হচ্ছে, তার নি পেইন হচ্ছে, তখন সেটাও একটা কারণ হতে পারে। তো ব্যথার কারণটা প্রথমে আগে বের করতে হবে, যে ব্যথা কি কারণে হচ্ছে। তারপরে আমরা ব্যথাটাকে কোয়ান্টিফাই করি, ব্যথাটা কি বেশি, কম, মাঝামাঝি, কখন বাড়ে, কি করলে কমে, কখন ভালো ফিল করেন, ব্যথাটা কি 24 ঘন্টায় থাকে কিনা, ব্যথার জন্য ঘুম ভেঙে যায় কিনা, কাজে ক্ষতি হচ্ছে কিনা। তারপর ব্যথাটাকে কোয়ালিফাই করি আমরা। কোয়ালিফাই মানে কি, তখন আমরা ব্যথাটা ধরন দেয় ঝিনঝিন শিরশির করে কিনা, আবার ব্যথাটা
কি জ্বালা পোড়া মতো ব্যথা কোনো, কারণ পায়ের পাতার ব্যথাগুলি সাধারণত জ্বালা পোড়া ধরনের ব্যথা হয়। তারপরে ব্যথাটা কি মুভমেন্টের সাথে হচ্ছে কিনা, বলছে যে না ব্যথা তো সারাক্ষণ থাকে না, যখন বসা থেকে দাঁড়াতে যায় বা একটু মুভ করতে যায় বা উপর থেকে কোনো কিছু নামাতে যায় বা কাঁধে ব্যাগ নিতে যায় তখন একটু ব্যথা লাগে। তো এই টোটাল যে পর্যালোচনার ভেতর থেকে আপনারা ফাইন্ড আউট করছেন যে এক একজন স্পেসিফিক পেশেন্টের ব্যথাটা কি কারণে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমি আসলে দর্শকদেরকেও জানিয়ে রাখছি যে আপনার সাথে আপনার কাছ থেকে কাউন্সেলিং, ব্যথার কাউন্সেলিং নিয়ে আমি নিজেও কিন্তু শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করেছি। যেমন আমি আগে ব্যাকপ্যাক ক্যারি করতাম, আপনি কিন্তু প্রথম আমাকে ধরিয়ে দিয়েছেন যে আমার স্পাইনে যে প্রবলেমটা হচ্ছে এটা ব্যাকপ্যাকে এটার জন্য প্রপার না, ক্রস বডি ব্যাগ ইউজ করতে হবে। তো আপনি একজন আসলে সত্যি একজন ভীষণ উপকারী ডাক্তার, মানে মেডিকেল, কিন্তু এই বিষয়ে আমি আরেকটা কাউন্সেলিংটা খুব কাজে লাগে। কিন্তু এখন এই বিষয়ে আরেকটা জিনিস তাহলে আমাকে আইডেন্টিফাই পয়েন্ট আউট করতে হয়, যেরকম আপনার বেলায় আপনার উপকারটা কেন পেলেন, কারণ আপনার এই ইনফরমেশনটা জানার ইচ্ছা ছিল, রাইট, এবং আপনার ভালো হওয়ার ইচ্ছা ছিল এবং এই ইনফরমেশনগুলো আপনি কাজে লাগিয়েছেন। তো অনেক পেশেন্টদের বেলায় যে প্রবলেমটা আমরা ফেস করি আমাদের কমিউনিটিতে, যেরকম ফর এক্সাম্পল একজন মহিলা হয়তো সে হাউসওয়াইফ বা একজন লোক হয়তো সে কাজ করতেছে, তাকে যখন এই ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয় তারা কিন্তু ফলো করছে না বা তারা জানতে চাচ্ছে না, বাট তারা এটাকে বরং আমরা একটা ইনফরমেশন দিলাম সেটাকে কাউন্টার করছে, বলছে যে না আমার তো কাজ করতেই হবে, আমি এগুলো করতে পারবো না, আমি এগুলো মানতে পারবো না, কারণ আমার এগুলো মানা সম্ভব না, রাইট। সো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সে হয়তো কাজ চেঞ্জ করতে পারছে না, কিন্তু এই কাজের মাঝেই কিন্তু সে কিছু কিছু জিনিস একটু 19-20 করে চেঞ্জ করে কিন্তু তার ব্যথাটাকে সম্পূর্ণ না নিরাময় করতে পারলে, যেটা বলতে ম্যানেজ করতে পারছে অ্যাট লিস্ট। তো এটাই হচ্ছে যে নিচা থাকতে হবে অ্যাকচুয়ালি ভালো। এটা তো আমি নিজেই সেটা করেছি। জি। এবং সত্যি কথা বলতে আপনি আমাকে যে গাইডলাইনগুলো দিয়েছিলেন আমার সবকিছু কিন্তু আমার সেলফোনে নোটপ্যাডে লেখা আছে, একদম আপনার নাম দিয়ে আমি লিখে রেখেছি, এবং সেটা আমি খুব স্ট্রিক্টলি ফলো করেছি। তারপর যেমন জিমের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার যে ব্যথা কমানোর জন্য আমি জিমে যেতে পারি কিনা, আপনি বলেছেন হ্যাঁ, কিন্তু আপনি স্লো হাঁটবেন, খুব প্রেশার দেবেন না। সো আমি যদি এটা বলি, এটা খুব বেশি বলা হবে না যে আপনি কিন্তু আমার থট প্রসেসকে র্যাডিক্যাল একটা চেঞ্জ এনেছেন। থ্যাংক ইউ। সেটা আপনি খুব আধুনিক একজন ডক্টর। আর ধন্যবাদ। তো আপনি যেটা বললেন যে একজন পেশেন্টের তার সেই ইচ্ছেটাও থাকতে হবে। আই অলসো থ্যাংক মাইসেলফ যে আমি সেটা প্রপারলি স্ট্রিক্টলি ফলো করেছি, এবং এটা আমরা কিন্তু ফিল করি, কারণ এই যে বললেন না যে কাউন্সেলিং করা, কারণ জিনিসটা হচ্ছে পেইন জিনিসটা কি, ব্যথা হচ্ছে একটা মানুষের একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স। তার মানে কি, তার আগের ব্যথার এক্সপিরিয়েন্সটা কি ছিল, তার মানসিক অবস্থা কি এরকম, তার ফিজিক্যাল কন্ডিশনটা কি এরকম, সবকিছু নিয়ে যেটা তার লাইফস্টাইলটা কি যেরকম আপনার জন্য যেটা অল্প ব্যথা আমার জন্য সেটা অনেক ব্যথা হতে পারে। কেন? কারণ ব্যথাটা হচ্ছে একটা সাবজেক্টিভ ফিলিং। ব্যথাটাকে আমরা অন্য মানুষ অনুভবও করতে পারছে না, দেখতেও পারছে না, মাপতেও পারছে না। আমি যেটা বলছি সেটাই আমার জন্য ব্যথা, তাই না? এই ব্যথাটা হয়তো খুব অল্প ব্যথা, কিন্তু আমি যদি বলি বেশি ব্যথা তো এটা বেশি ব্যথা। তো এই যে অল্প বা বেশি ব্যথা, এটা আমি কেন, আমার জন্য এটা কি প্রভাব পড়ে, বেসিক্যালি এটা হচ্ছে আমার পাস্ট এক্সপিরিয়েন্স, আমার লাইফ এক্সপিরিয়েন্স, আমার যে ফিজিক্যাল কন্ডিশন। যেরকম ফর এক্সাম্পল কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি অন্যান্য শারীরিক সমস্যা থাকে, দেখা যাচ্ছে তাদের ব্রেন খুবই সেন্সিটিভ থাকে। তাদের যদি কিছু সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে, দেখা যাচ্ছে ব্রেন পেইনে খুব সেন্সিটিভ থাকে, তখন অল্প পেইনটাকেই তার কাছে শারীরিকভাবে বেশি মনে হয়, তাই না? তো দেখা যাচ্ছে যে একটা মানুষ ব্যথার ওষুধ ছাড়াও সে চলতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সে আস্তে আস্তে ওই ওষুধে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সে ওষুধ ছাড়া তার মনে হচ্ছে যে আজকে ব্যথা নাই, বাট না খেলে ব্যথা আসবে বা ব্যথা হবে। তো আমরা তো জানি যে এটাও খুবই কমন, তাই না, যে অ্যাডিকশন হওয়া পেইন মেডিকেশনে। সো এখন এইটাই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন এই যে কাউন্সেলিংটা আমরা বুঝতে পারি যে কোন পেশেন্ট অ্যাকচুয়ালি কাউন্সেলিং চাচ্ছে বা তারা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে পারবে। এক্স্যাক্টলি। এখন যদি আমি সবাইকে সব সময় নিয়ে সবকিছু বলতে থাকি, কিন্তু সে অ্যাকচুয়ালি এটাকে মানতে পারছে না, শিখতে পারছে না, জানতে চাচ্ছে না, এবং সে কিছুই করবে না এই ইনফরমেশন দিয়ে, তাহলে তো আমার সেই ইনফরমেশন দিয়ে কাজ হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে এখন প্রশ্নটা থেকে যে এক্সারসাইজ কি ব্যথার ক্ষেত্রে ভূমিকা রাখে? অনেক ভূমিকা রাখে। আমাদের লাইফস্টাইলের অনেক কিছু ব্যথার ক্ষেত্রে ভূমিকা রাখে, আমাদের ভালো হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এবং আপনাদের ক্লিনিক থেকে আপনি বোধহয় এক্সারসাইজেরও গাইডলাইন দেন। অফ কোর্স, জি। এখন জিনিসটা হচ্ছে যে আরেকটা আমি বিষয়টা ক্লিয়ার করি আমাদের দর্শকদের জন্য বিশেষ করে, ব্যথা অ্যাকচুয়ালি কিন্তু রোগের লক্ষণ, ব্যথা তো রোগ না।
ব্যথা তো ক্যান্সারের জন্য হতে পারে, ব্যথা সুই ফুটালেও হতে পারে। মানে কি আপনি কি ক্যান্সারের জন্য যে ব্যথা সেটা কি আপনি হাড় মাসলের ব্যথার কথা না বলছেন? না না, ক্যান্সারের জন্য ফর এক্সাম্পল লিভার Like ক্যান্সারের liver, জন্য হতে পারে, হ্যাঁ। ব্রেন ক্যান্সারের জন্য, যেটাই ক্যান্সার হোক না কেন, ক্যান্সারের জন্য তো ব্যথা হতে পারে, তাই না? তো ব্যথা তো অ্যাকচুয়ালি রোগ না, ব্যথা হচ্ছে একটা রোগের উপসর্গ। লক্ষণ। জি, তো এখন সেই সিমটমটা, ব্যথাটার ওই যে যে জিনিসগুলো আমি বললাম যে আমরা জিজ্ঞেস করার পরে আমরা নির্ণয় করতে পারি যে ব্যথাটার অ্যাকচুয়ালি উৎপত্তিটা কোথায়। সো এরকমও পেশেন্ট আপনারা তো আছে মূলত আমাদের, কাজ করেন হাড়ের ব্যথা আর মাসলের joint ব্যথা, pain, জয়েন্টের হ্যাঁ, ব্যথা, তাই না? muscle-এর ফিজিক্যাল ব্যথা। থেরাপিতে আমরা যেটাকে বলি মাস্কুলোস্কেলেটাল আর নার্ভাস সিস্টেমের ব্যথা নিয়ে আমরা কাজ করি। এখন ইন্টারনাল অর্গানস থেকে যদি ব্যথা আসে, ফর এক্সাম্পল একটা পেশেন্ট ব্যথা বলছে যে তার ব্যাক পেইন, কোমরে ব্যথা, কিন্তু সিমটমস গুলো শোনার পর, সবকিছু শোনার পর মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তার কোমরে ব্যথা কোমর থেকে না, মানে কিডনি থেকে আসতেছে, ভিতর থেকে আসতেছে, আচ্ছা, আচ্ছা, তাই না? আচ্ছা। এখন একটা মহিলার ইউটেরাসে ফাইব্রয়েড হতে পারে, সেটার জন্য তার কোমরে আচ্ছা, ব্যথা আসতে আচ্ছা, পারে, আচ্ছা। তাই না? এখন স্পাইনে, মেরুদণ্ডতে ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, সেটার জন্য তার কোমর ব্যথা হতে পারে। সো কোমর ব্যথার জন্য কিন্তু অনেকগুলো কারণ, সবগুলো কারণ তো আমি চিকিৎসা করব না। তো সেই জন্য এই আরেকটা যেটা আমরা কমিউনিটিতে ফেস করি পেশেন্টদের বেলায়, এবং এটা আমাদের খুবই ডিফিকাল্টি হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার সময় তারা ইনফরমেশনটা সঠিক দিতে পারে না। তারা খুবই এলোমেলো ইনফরমেশন দেয়, মানে এটা কি আমতামতা তারা, করে, hesitate তারা feel করে? হেসিটেট ফিল করে না। জিনিসটা হচ্ছে আই থিংক তাদের অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেসের অভাব। যেমন আমার ক্ষেত্রে আমি তো আপনাকে সমস্ত তথ্য জি, বলেছি। যত পেশেন্ট যত অনেকক্ষণ পরে বা 2-3টে থেরাপি সেশন হয়ে গেছে, তারপরে যদি বলে যে আমার অ্যাকচুয়ালি ব্যথাটা না এরকম, সেটাও মানা যায় যে ঠিক আছে, কারণ জিনিসটা হচ্ছে অনেক সময় মানুষ পরে গিয়ে উপলব্ধি করে যে অ্যাকচুয়ালি ব্যথাটা এখান থেকে তাহলে আসছে। দর্শকদের যেটা করতে হবে, আমি দর্শকদের জন্য এটা এই প্রশ্নটা রাখছি, মানে তাহলে আমাদের কমিউনিটিতে যারা, জি। তাদের যেটা করতে হবে, আপনার কাছে এলে, আপনার ক্লিনিকে এলে খুব ভালো করে বুঝিয়ে বলতে হবে তার ব্যথাটা জি, কোথায়। অ্যাকচুয়ালি আমার ক্লিনিকে আসার আগে তো তারা যাচ্ছে তাদের প্রাইমারি কেয়ার ডক্টরের Primary care কাছে। doctor এর কাছে। তো সেটাই আমি তাদেরকে বলি, আমি বিভিন্ন সময় বলেছি পেশেন্টদেরকে, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকেও, যখন আপনাদের ব্যথা হচ্ছে কোনো একটা কারণে, যে কোনো ব্যথা, আপনার ডক্টর প্রাইমারি কেয়ারকে আপনি ডিটেইলস বলবেন। প্রয়োজন হলে বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা ডায়েরি রাখবেন, ব্যথাটা কখন সেটাই। হচ্ছে, কি করলে বাড়ে, কি করলে কমে, কবে থেকে হচ্ছে, কোনো ব্যথা পেয়েছেন কিনা, কি ওষুধ খেলে ব্যথা কমে, ওষুধে কাজ করছে না, এরকম ব্যথা কি 5 বছর আগে একবার হয়েছিল কিনা, ব্যথার সাথে সাথে ওজন কমছে কিনা, ঘুম হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু এক সব, যেরকম ব্যথার কারণে যদি ওজন কমতে থাকে, ঘুম হচ্ছে না, এটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ, রাইট? সো রাতে ব্যথা ক্যান্সারের লক্ষণ। সো এই জিনিসগুলো, রাতে ব্যথা যদি পিঠের হয়, সেটা গল ব্লাডার স্টোনের কারণে হতে পারে। তো এই জিনিস ইনফরমেশন গুলো কিন্তু অনেক কাজে লাগে ডক্টরদের, যদি তারা ডক্টরদের সঠিক ইনফরমেশনটা মানে হেল্প ঠিক মতো করে, দিতে, অবশ্যই হেল্প করে। জি। তো আমি আপনাকে একটু অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য আপনার ফিজিক্যাল থেরাপি ক্লিনিকের কথাটা একটু বলতে পারেন, কারণ আমি নিজেও এটা গিয়েছি এবং খুব ভালো ফিল করেছি যে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা, নারীদের জন্য আলাদা ব্যবস্থা। জি। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ফিল করেছি। অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল জি, থেরাপি। অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি, দেখেন আমি 26 বছর ধরে ফিজিক্যাল থেরাপি প্র্যাকটিস করছি। Wonderful. সো আমার জীবনে আই থিংক যে আমি 19.5 বছর বয়সে যখন ফিজিক্যাল থেরাপি গ্রাজুয়েট করি ফিলিপিন্স থেকে, আচ্ছা। যে 1997-এ, তখন থেকে তারপর আমি ইন্টার্নশিপ করলাম বস্টন ইউনিভার্সিটিতে, তারপর আমার ডক্টরেট করলাম 2010-এ, 14 বছর হয়ে গেছে ডক্টরেট করলাম। তো ফিজিক্যাল থেরাপি আমার একমাত্র প্রফেশন সারা জীবনে, ফিজিক্যাল থেরাপি ছাড়া অন্য কিছুই আমি জানি না। তো এবং আমি ফিজিক্যাল থেরাপিতে, দেখেন 1992-তে আসি, যখন আমি ফিজিক্যাল থেরাপিতে ভর্তি হই, তখন কিন্তু মানুষ জানতো না যে ফিজিক্যাল থেরাপি কি জিনিস। কিন্তু তারপরেও একজন ইয়াং একটা টিনেজার, যে তার আমার ক্যারিয়ারে অনেক চয়েসেস ছিল, কারণ আমি দেশের বাইরে বড় হই, দেশের বাইরে আমার সম্পূর্ণ লেখাপড়া, আমার হাই স্কুল সবকিছু, এলিমেন্টারি স্কুল, তাই না? তারপরেও সবকিছু না হয়ে ওই সময়টাতে আমি ফিজিক্যাল থেরাপিস্ট কেন হতে চাইলাম? কারণ আমার মনে হচ্ছে যে এটাই ছিল আমার কলিং অফ লাইফ। আমি যখন জানতে পারলাম যে এরকম একটা প্রফেশন আছে যেখানে একটা মানুষকে আমি সুস্থ করতে পারবো, এবং আমি ম্যাজিক্যালি আমার টাচ দ্বারা, আমার চিকিৎসা দ্বারা একটা মানুষকে ব্যথামুক্ত করতে পারবো, একটা প্যারালাইজড মানুষকে আবার হাঁটাতে পারবো, একটা মানুষকে তার লাইফে সেকেন্ড চান্স দিতে পারবো, রাইট? তো তখন আমার কাছে মনে হলো, and I was only 14 and a half, কারণ আমি 19.5-এ পাস করছি 5 বছর পরে। সো আমার মনে হচ্ছে there's an aura of glamour, যেখানে আমি ম্যাজিক্যালি একটা মানুষকে ভালো করতে পারছি, just with the touch of my hands. Awesome. তাই না? Wonderful. So যে টাচ ক্যান বি ম্যাজিক্যাল, এক্সারসাইজ ক্যান বি হিলিং, এগুলো মানুষ আগে জানতো না, বুঝতো না, কিন্তু এখন সায়েন্স সেটা প্রমাণ করছে। আমাদের আদি মানুষগুলো কি করতো? তারা কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতো।
তাই না? সেজন্যই তারা সুস্থ থাকতো। আমাদেরটা কি হচ্ছে, এমনকি আমাদের দাদা দাদি নানা নারীরাও কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতো, তাই না? আমরাই যত মডার্ন হচ্ছি তত অলস হচ্ছি, এক্সারসাইজ করছি না। থেকেই যায় যে আপনার কি মনে হয় যে প্রবাস জীবনে ব্যথাটা একটু বেশি হয় শীতের দেশে? হ্যাঁ, হতে পারে। এই জন্য যে আই থিংক ওই যে একটা স্ট্রেস, হ্যাঁ, এটা একটু বেশি করতে হচ্ছে। এখানে সবকিছু নিজে, লন্ড্রি থেকে বাজার থেকে শুরু করে সবকিছু নিজেদের করতে হচ্ছে, তাই না? ওখানে রিকশা ডাক দিলেই রিকশা চলে আসে ঢাকাতে। আমাদের ওয়েদারটাও ওখানে ভিন্ন। আমাদের ওখানে গ্রীষ্মকালীন ওয়েদার, আমাদের এখানে শীত লম্বা সময়, তো রোদ পায় না, ভিটামিন ডি পায় না, সেটাও একটা ফ্যাক্টর। এগুলো সবকিছুই ফ্যাক্টর। তো দেখা যাচ্ছে যে সবকিছু সমন্বয়, একটা দুটো ফ্যাক্টর না, তো সবকিছু ফ্যাক্টর মিলেই তখন দেখা যায় যে একটা কিউমুলেটিভ এফেক্ট, অল্প 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 করে সবকিছু এফেক্ট করছে। আপনি কিছুক্ষণ আগে এক্সারসাইজ সম্বন্ধে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। এক্সারসাইজটা খুবই 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 জরুরি। একটা মানুষের মুভমেন্ট করাটা খুবই জরুরি। আমাদের শরীর তৈরি করা হয়েছে মুভমেন্ট করার জন্য, আমাদের দুটো পা দুটো হাত বসে থাকার জন্য না, শুয়ে থাকার জন্য না, সবকিছু অটোমেটেড করার জন্য না, অ্যাকচুয়ালি ইউজ করার জন্য। তো যতই বয়স হোক না কেন, যতই একটা মানুষ দুর্বল থাকুক না কেন, তাকে এক্সারসাইজ মুভমেন্ট প্রতিদিন করতে হবে। লাইফের একটা রুটিন করতে হবে। এখন সায়েন্সের নতুন রিসার্চগুলো কি আসতেছে, একটা মানুষ যদি খুব মানে ওভারওয়েট থাকে, অবিস থাকে বা হেভি থাকে, সে যদি স্মোকারও থাকে, সে যদি সবসময় আনহেলদি খাবারও তার যদি ডায়েটে থাকে, তারপরেও সে যদি এক্সারসাইজ করে, শুধুমাত্র এক্সারসাইজের জন্য, সে যেই মানুষ সুস্থ কিন্তু এক্সারসাইজ করে না, তার থেকে বেশি বাঁচবে। জাস্ট বিকজ অফ এক্সারসাইজের জন্য। এক্সারসাইজের প্রভাব এখন এতটাই এই রোগগুলো ধরে নাই, তাদের জন্য মিনিমাম সপ্তাহে 3 দিন 45 মিনিটস করে ভিগারাস এক্সারসাইজ, ঘাম ঝরতে হবে। এটা বাসায় করবে না জিমে গেলে ভালো হয় তাদের জন্য, কারণ তারা এই স্টেজে লাইফের এখনো তারা অ্যাক্টিভ। ওই 50 পরে থেকে 55 এর পরে থেকে তখনই ইনঅ্যাক্টিভিটি গুলো, বাত ব্যথা, শরীর বিভিন্ন সমস্যাগুলো আরো বেশি করে ধরে। তো ধরার আগে, ওই জং ধরার আগে শরীরে, তার থেকেই আগে থেকেই শুরু করতে হবে। এবং যত আগে শুরু করা যায়, টিনেজ ইয়ার্সে যদি শুরু করা যায়, যদি আরো যত ইয়াং এ শুরু করা যায় তত ভালো। বিকজ অ্যাগেন, যত যে ফিট থাকবে, এক্সারসাইজ করবে, সে তত বেশি বছর বাঁচবে, সুস্থ। এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে লাইফ স্প্যান, একটা মানুষ কত বছর বাঁচে, আর একটা হচ্ছে হেলথ স্প্যান, যে একটা মানুষ হয়তো 80 বছর বাঁচলো, কিন্তু সে যদি 50 বছর সুস্থ থাকে, 30 বছর বিছানায় থাকে, সেই বাঁচার কিন্তু কোনো কোয়ালিটি নাই। কিন্তু সে যদি 80 বছরের মধ্যে যে সে যদি 75 বছরই সুস্থভাবে বাঁচে, সেটাকে আমরা বলি হেলথ স্প্যান, তাহলে কিন্তু সেটাতে কোয়ালিটি আছে। আরেকটি প্রশ্ন আসছে যে এখন যেমন খুবই জনপ্রিয় হয়ে গেছে বলা যায় আধুনিক সময়, যে ম্যারাথন, দৌড় বা হাঁটা, তো সেই জায়গায় আপনি কি বলবেন? এক্সারসাইজের জায়গাটা কি হাঁটা এনাফ? যে একজন যদি প্রতিদিন হাঁটে বা রুটিন করে সপ্তাহে 4 দিন প্রচুর হাঁটছেন 1 ঘন্টা করে, তারও কি এক্সারসাইজ করতে হবে? সেটাও এক্সারসাইজ হচ্ছে, সেটা মুভমেন্ট হচ্ছে অবশ্যই। এখন এক্সারসাইজের মধ্যে তো কয়েক ধরনের কতগুলো ক্যাটাগরি আছে। এটা হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার, যেটা আপনার হার্টের জন্য, লাংসের জন্য, শরীরের জয়েন্টস মাসলগুলোকে ঠিক রাখার জন্য যথেষ্ট অবশ্যই। কিন্তু আপনি যদি আরো বেশি বেনিফিট পেতে চান, পাওয়ার সুযোগ থাকে, যাদের জিমে যাওয়ার সুযোগ থাকে বা বাসাতেও, তাদের একটু ওয়েট লিফটিং করতে হবে। ওয়েট লিফটিংটা, হ্যাঁ, ওয়েট লিফটিংটা যেরকম যদি 5 পাউন্ড হয়, 10 পাউন্ড হয়, ওয়েট লিফট করা, হাতে মাথার উপরে তোলা। তারপর মনে করেন যে জিমে গিয়ে তারা যখন ট্রেডমিলে হাঁটছে, তারা কিন্তু ইনক্লাইনে হাঁটছে, তারা কিন্তু স্টেয়ার মাস্টার করছে, যেটা সিঁড়ি দিয়ে ওঠা, এলিপ্টিক্যাল করছে, তারা জিমের হালকা পাতলা কিছু ওয়েটের ব্যায়াম করছে। এগুলোর বেনিফিট আরো অনেক বেশি, বিশেষ করে মহিলাদের বেলায়। কারণ মহিলাদের বেলায় বায়োলজিক্যালি পোস্ট মেনোপজ হওয়ার আগে যখন এই এক্সারসাইজগুলো করা হয়, বিশেষ করে এশিয়ান মহিলা এবং হোয়াইট, এই দুই রেসের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং আমাদের কালচারে সেটা দেখা যায়। ফর এক্সাম্পল, কোনো কারণে হাত ভেঙে গেল বয়স্ক কারো, তো সেই হাঁটার জন্য, তো এটাই অস্টিওপোরোসিসের লক্ষণ। তো এই ধরনের জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি একমাত্র ওয়েট বিয়ারিং এক্সারসাইজ এবং ওয়েট লিফটিং এর মাধ্যমে। সেক্ষেত্রে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে আমাদের কমিউনিটির কথা আবারও ফিরে আসছে, কারণ আপনার বেশিরভাগ পেশেন্টই আমাদের কমিউনিটি থেকে, এবং আপনি তাদেরকেই সেবাটা দেন। আপনার 4টি ক্লিনিক রয়েছে, অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি, জ্যামাইকাতে, জ্যাকসন হার্সে, ব্রুকলিনে এবং ওজন পার্কে। এবং বাঙালিদের জন্য সত্যি খুব চমৎকার ব্যবস্থা।
আমাদের যেহেতু বাঙালি এবং আমাদের যেহেতু মেজরিটি মানে আমাদের কালচারাল এবং রিলিজিয়াস যে কালচারাল রিলিজিয়াস এই জিনিসটাকে লক্ষ্য করি আমাদের পুরুষদের আলাদা সেকশন, মহিলাদের আলাদা সেকশন, মহিলাদের সেকশনে পুরুষরা যাচ্ছেন এবং মহিলাদের চিকিৎসা মহিলারা দিচ্ছে যেন তারা কমফোর্টেবল ফিল করে এবং তারা যেন, এবং আমরা যেহেতু বাংলাতে কথা বলছি আমরা তাদের অনুভূতিটা বুঝছি, তারা কমপ্লেন করলেও সেটা আমরা ঠিক করতে পারছি, তাদের প্রশংসা করলেও সেটা আমাদের মোটিভেট করছে, আরো ভালো কিছু করার মোটিভেট করছে। দেখেন আমার প্র্যাকটিস আমি শুরু করি 10 বছর আগে, তো 10 বছর থেকে আমরা যে এই যে আগালাম, তো এটা তো রাতারাতি এমনিতেই হয়নি, আমাদের কষ্টের ফলে হয়েছে এবং আমাদের কমিউনিটি সাপোর্ট এবং যে রেপুটেশন আমরা যে কি করতে হবে এখন যাদের ইন্স্যুরেন্স আছে তারা তো ডেফিনেটলি আসতে পারে। আমরা হেলথ ফার্স্ট, ফিডেলিস কেয়ার, ব্লু ক্রস ব্লু শিল্ড যেটা এখন অ্যানথেম নাম চেঞ্জ হয়েছে তাদের, তারপরে আপনার হোম কেয়ার ইন্স্যুরেন্সগুলো এলডার প্ল্যান, তারপর সেন্ট্রাল লাইট, তো এই ধরনের ইন্স্যুরেন্সগুলো আমরা নিচ্ছি, 1099ও আমরা নিচ্ছি। সো তাদের ডক্টর থেকে রেফারেল নিয়ে, যে কোনো ডক্টর, তাদের স্পেশালিস্ট ডক্টর হোক বা প্রাইমারি কেয়ার ডক্টর হোক, রেফারেল নিয়ে তারা আসতে পারে এবং তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য কলও দিতে পারে, কারণ আমাদের 4টা ব্রাঞ্চ, সবগুলো ব্রাঞ্চ এক এক সময় এক একটা খোলা থাকে এবং নাম্বারটা হচ্ছে 718-844-0092। আমি আবার বলছি 718-844-0092। সো এই নাম্বারে কল দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারে। তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও তারা এই নাম্বারে কল দিতে পারে। আমি যেটা জানি যে আপনি প্যান্ডেমিকের সময় বোধহয় অনলাইনে কিছু এক্সারসাইজ ক্লাসও করাতেন, এগুলো কি এখনো হয়? এখন আর হচ্ছে না, কিন্তু ওই ক্লাস এক্সারসাইজ গুলো তারা অনলাইনে পাবে ইউটিউব চ্যানেলে, বাট ইউটিউব চ্যানেলের নামটা অ্যাক্টিভ হিলিং সেশনটা দিতে পারি। কিন্তু মানুষদের কি করতে হবে, দর্শকদের কি করতে হবে, ব্যথা নিয়ে বসে থাকলে হবে না, তো ব্যথা গাড়িয়ে গেলে, রোগ গাড়িয়ে গেলে তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না, তাদের আসতে হবে। ছিল ডক্টর ইমরুল কবির যে আমাদের কমিউনিটি যে মহিলারা, তো তারা কিভাবে এক্সারসাইজটা করবে, কারণ কেউ কেউ আছেন এতটাই ব্যস্ত তারা জিমে যেতে পারেন না আসলে, তো সেখানে কি ঘরে তারা চেয়ারে, ঘরে তারা ফ্লোরে, ঘরে তারা যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, তাদের লবিতে হাঁটাচলা করা, তাদের স্বাস্থ্য সচেতনার জন্য আমি বলবো যে অনেক সময় একা না জিনিসটা বোরিং লাগে, তাদের একটা গ্রুপ তৈরি করা, 2-3টা মহিলা মিলে, হাউসওয়াইফ মিলে একটা গ্রুপ তৈরি করলো, তারা ব্লকের চারিপাশে হাঁটলো, যারা মসজিদে যাচ্ছে তারা মসজিদে যাওয়া আসা করলো, নামাজের পরে একটু হাঁটাচলা করলো, এরকম একটা সময় ঠিক করলো যে দিনের শুরুতে, যেরকম গরমের সময় দিনের শুরুটা এবং দিনের শেষের দিকটা গরম কম থাকে, ওই সময়টা হাঁটাচলার জন্য বাইরে। সেক্ষেত্রে আপনার কথার মধ্যে কিন্তু আরেকটা প্রশ্ন উঠে আসছে যে শীতকালে কি করবে? শীতকালে ঘরের ভিতরে অনেক ধরনের এক্সারসাইজ করা যায়, অনেক ধরনের, ইউটিউবে সার্চ করলেও তারা পাবে, এমনকি আমার চ্যানেলেও বেশ কিছু এক্সারসাইজ যেটা আমি বয়স্কদের জন্য করাতাম, আমি প্রায় 8-9 বছর ধরে বয়স্কদের সিনিয়র সেন্টারে তাদের জাস্ট চেয়ারে বসেই, যে এত কঠিন কঠিন এক্সারসাইজ যে ওই চেয়ারে বসে এক্সারসাইজ করলেই তারা হাঁপিয়ে যেত, তো এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু চেয়ারে প্রচুর ভিডিও পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে তাদের কোমর ব্যথা, কিন্তু তারা কোমরে এক্সারসাইজ করছে না, তারা কিন্তু শরীরের অন্যান্য যে এক্সারসাইজগুলো, জেনারেল এক্সারসাইজ করলেও কোমর ব্যথা কমে যাচ্ছে। কেন? কারণ এক্সারসাইজের ফলে যেটা হয় যে আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে, আমাদের ব্রেইনে পরিবর্তন আসে, আমাদের ব্রেইনে নিউরোট্রান্সমিটার কেমিক্যাল তৈরি হয়, যেটা আমাদের ঔষধ খেলে তৈরি হয়, সেই কেমিক্যালগুলো সে এক্সারসাইজ করলেই হচ্ছে, এবং তখনই তারা দেখা যাচ্ছে যে ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে। এছাড়াও লাইফস্টাইল নিয়ে আপনি বেশ কিছু কয়েকবার আপনি প্রশ্ন করলেন, ফুড, আপনি এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। তো লাইফস্টাইল হচ্ছে তাদের যে, দেখেন, ঘুমের রুটিনটা ঠিক রাখা, ঘুমের সময় ভালো ম্যাট্রেসে ঘুমানো, বসার সময় ঠিকমতো পশ্চারটাকে কন্ট্রোল করা, তাই না? যখন তারা ড্রাইভ করছে, যখন তারা ডেস্কে কাজ করছে, যখন তারা কলেজের জন্য হোমওয়ার্ক করছে, যেটাই হোক না কেন, তাদের যখন ফোন ইউজ করছে সেটারও একটা নেকের পশ্চার ঠিক রাখা, কারণ এগুলো সবকিছুই কিন্তু পশ্চার, তো এইটাকে ঠিক রাখা, এটা লাইফস্টাইলের পার্ট। সো তাদের পশ্চার ঠিক রাখা মানে কি? তাদের মেরুদণ্ডটা ঠিক রাখা। তারপরে তাদের খাবার দাবারের বিষয়টা হচ্ছে এমন খাবার না খাওয়া যেটাতে ইনফ্লামেশন বাড়ে, তাই না? আপনি কি সেই জায়গায় একটু যদি বলেন, যেরকম ফাস্ট ফুড, এই জায়গায় আরেকটু বলে রাখছি যে আমার কিন্তু গত কয়েক মাস ধরে শুধু এই নিয়ে রীতিমতো গবেষণা চলছে, কিসে বাড়ে কিসে কমে। আপনার মধ্যে থেকে আবার খাবার আসে যেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, তাই না? এবং এগুলো কিন্তু আমাদের আশেপাশেই, এবং সেগুলোই কিন্তু আমাদের ডায়েটে বেশি বেশি
করে খেতে হবে। যেগুলো বাদ দিতে হবে সেগুলো হচ্ছে ফাস্ট ফুড, যেগুলো হচ্ছে সোডা, যেগুলো হচ্ছে প্রসেসড মিট, যেরকম আপনার বার্গারের তৈরি করা থাকে ফ্রোজেন বার্গার, এগুলোকে ভাজা, এগুলো ভাজা, কেক, পেস্ট্রি, সুগার ইন জেনারেল। সুগার আমাদের শরীরে কোনো কাজে লাগে না। কার্বস যদি কমপ্লেক্স কার্বস হয়ে থাকে কিছুটা কাজে লাগে, বাট অ্যাভয়েড করাটা ভালো। এটা হোয়াইট রাইস, ব্রাউন রাইস হোক, কোন রাইসই অ্যাকচুয়ালি শরীরের জন্য অতটা উপকারিতা আসে না। অল্প করে খাওয়া। শোনা যায় যে লাল আটার যে রুটিটা, লাল আটার রুটি, সেটা কি ভালো? অ্যাকচুয়ালি না, কিন্তু তারপরেও ভালো নয়, এটা জিনিসটা হচ্ছে কার্বস। বলে জি। আর হোয়াইট ফ্লোরে যেটা থাকে সেটাতে এত কিছু মিক্স করা হয় এটাকে হোয়াইট বানানোর জন্য, তো সেটাও শরীরের জন্য ক্ষতিকারক। তো সবচেয়ে বেস্ট হচ্ছে কি অ্যাকচুয়ালি যে ভেজিটেবল ফ্রুটস যেগুলো হচ্ছে আমাদের লোকালি গ্রোন, মানে কি আপনার নিউ ইয়র্কের বাজারে, নিউ ইয়র্কে যেগুলো গ্রো করে সেই ধরনের খাবার খাওয়া। মাছ খাওয়া, কি ধরনের মাছ খাওয়া? যেগুলো আপনার ওই ফার্মের মাছ না, যেরকম তিলাপিয়া না, তিলাপিয়া কখনোই ওয়াইল্ডে হয় না, পৃথিবীর প্রত্যেকটা তিলাপিয়া আপনার ফার্ম থেকে আসে। সেই ধরনের ফার্মের মাছ যেগুলো আপনার ন্যাচারালি পাওয়া যায়, স্যালমন হোক, টুনা হোক, যে কোনো মাছ, এমনকি সার্ডিন, তারপরে এমনকি ইলিশ মাছ, তাই না, এগুলো ফার্মেই হয় না, এগুলো ধরা হয়। তো এই ধরনের যেই মাছগুলোতে, যেগুলোতে প্রচুর ওমেগা 3 আছে, যেগুলোতে প্রচুর আপনার গুড ফ্যাটস আছে, যেরকম আপনার স্যালমনে, তারপর এবং ফ্রুটস এন্ড ভেজিটেবলস যেগুলোতে আপনার প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন কালারে। ভাইটামিন সাপ্লিমেন্টও কোনো ভূমিকা আছে? ভাইটামিন সাপ্লিমেন্ট সবার জন্য প্রযোজ্য না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ভাইটামিন সাপ্লিমেন্টেরও আপনাকে বুঝতে হবে যে সব ভাইটামিন সাপ্লিমেন্টস কিন্তু এক না। আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, কিন্তু কমন যে ব্র্যান্ড পাওয়া যায় বাজারে সি দিয়ে নাম, কিন্তু সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো উপকার আসে না শরীরের জন্য। কারণ যেভাবে এগুলো তৈরি করা হয় এগুলো বেসিক্যালি একটা মার্কেটিং গিমিক, যে এগুলো খেলে শরীর সুস্থ থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি না। এটা শরীর অনেক সময় এই ভাইটামিনস গুলো আমাদের অ্যাকচুয়ালি করতে পারছে না। তো আচ্ছা, আমরা মোটামুটি আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন সর্বশেষ যে প্রশ্নটা আজকের এপিসোডের জন্য, পরে আমরা পরের এপিসোডে আরো কিছু কথা বলবো। ইনফ্লামেশন জিনিসটা আসলে কি? মানে আমরা প্রায় শুনছি যে ইনফ্লামেশন এবং অ্যান্টি ইনফ্লামেশন। ইনফ্লামেশনটা কি? ইনফ্লামেশনটা হচ্ছে প্রদাহ। প্রদাহ হচ্ছে বাংলাতে যেটাকে বলা হয় প্রদাহ। ইনফ্লামেশনটা হচ্ছে এটা কি ব্লাডে হয় নাকি আমাদের বোনসে হয়? এটা টিস্যু লেভেলে হয়, এটা আপনার যে কোনো জায়গাতে স্টমাকে হতে পারে, আপনার ইনফ্লামেশন যে কোনো টিস্যুতে হতে পারে শরীর, নাম্বার 1। সো ইনফ্লামেশনটা কেন হচ্ছে? ইনফ্লামেশনটা হচ্ছে একটা বডির আউটসাইড একটা ফরেন জিনিস যেটা বডিকে খারাপভাবে রিঅ্যাক্ট করছে, এবং বডির রিঅ্যাকশনটাকে আমরা ইনফ্লামেশন বলি। তো ইনফ্লামেশন হলে কি হয়? আমাদের হোয়াইট সেল কাউন্ট বাড়ে, আমাদের শরীর নর্মালি ফাংশন করতে পারে না, আমাদের শরীর নিজেকে হিল করার চেষ্টা করে কিন্তু হিল করতে পারছে না। কারণ কি হচ্ছে যে হিল করতে কখন পারে? যখন আপনি সুযোগ দিবেন হিল করার। কিন্তু দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি আমরা ইনফ্লামেশন হওয়ার মতো অনেক কিছু শরীরকে করছি। স্ট্রেস লেভেল বাড়ার থেকে শুরু করে আমাদের তখন কি হচ্ছে, আমাদের স্ট্রেস হরমোন বাড়ছে, আমাদের বিভিন্ন রকম খাবার খাচ্ছি যেগুলো আমাদের ইনফ্লামেশন বাড়াচ্ছে, আমরা ঠিকমতো সাপ্লিমেন্ট নিচ্ছি না, এক্সারসাইজ করছি না, সবকিছু আমাদের ঠিকমতো রেস্ট নিচ্ছি না, ঘুমাচ্ছি না, সবকিছু ইনফ্লামেশন বাড়াচ্ছে। সো ইনফ্লামেশন কমাতে হলে কি করতে হবে? আমাদের লাইফস্টাইলকে সত্যি করে সুন্দরভাবে সাজাতে হবে, খাদ্যাভ্যাসকে, ফুড হ্যাবিটকে সবকিছু সাজাতে হবে। কারণ এখন যদি তারা সময় না করে চিকিৎসার জন্য, পরবর্তীতে তাদের সময় বের করতে হবে চিকিৎসার জন্য। আরেকটা জিনিস, আপনিও বাঙালি, আমিও বাঙালি, বাঙালি তো 12 মাসে 13 পার্বণ। সেই জায়গায় কি করার আছে? সত্যি ওয়াচ করতে হবে, আপনাকে ব্যালেন্স একটা স্ট্রিক্ট একটা রুটিনে আসতে হবে। ঠিক আছে, আমি মাঝে মাঝে বিরিয়ানি খেলাম, মাঝে মাঝে আমি পিঠা খেলাম, মাঝে মাঝে আমি সবকিছুই করলাম, সবকিছুই খেলাম, কিন্তু ব্যালেন্সড ওয়েতে, মডারেট ওয়েতে। এক্স্যাক্টলি জি, খুব ইম্পর্টেন্ট। তাহলে ডক্টর ইমরুল কবির, আপনার সাথে এই চমৎকার আলোচনায় যেটা বুঝলাম যে ব্যথা শুধু এটা একটা কোনো স্পেসিফিক না, এটা সার্বিক একটা বিষয়। তাহলে এখানে ফুড হ্যাবিট আছে, লাইফস্টাইল আছে, রেস্ট আছে, স্ট্রেস লেভেল আছে, তারপর ইনস্ট্রাকশনের ব্যাপারগুলো আছে, তো নিজেকে এডুকেট করা এবং জানার চেষ্টা। এবং আরেকটা আপনি গুরুত্বপূর্ণ যেটা বলেছেন, যেমন আপনি আমাকে যে কাউন্সিলিং দিয়েছেন আমি সেটা নিয়েছি, রিসিভ করেছি এবং স্ট্রিক্টলি ফলো করেছি, সেই মনোভঙ্গিটাও থাকতে হবে। কারণ মানুষের বডি কি নিজেকে নিজে হিল করে, আমরা বাইরে থেকে জাস্ট গাইড করছি বডিকে। এখন আপনি যদি নিজেকে নিজে হিল না করেন তাহলে কিন্তু বাইরে থেকে আমরা কিছুই করতে পারবো না। আর আরেকটা যেটা প্রবাসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, প্রবাসের পরিবেশে যেহেতু ওয়েদারটাও তো আসলে আমাদের অনেকের জন্যই, আমরা হয়তো 10 বছর আছি, 15 বছর বা 20 বছর যাই, যারা
যারা এখানে জন্মায়নি বা ছোট থেকে বড় জি। হয়নি তাদের জন্য এই ওয়েদারটা তো আসলে নতুন। Right. তাহলে সেই ওয়েদারটা বুঝে বুঝে লাইফকে ম্যানেজ করাটাও সত্যি। জি। বোধহয় একটা। এবং আপনি আমাকে খুব চমৎকার একটা সাজেশন দিয়েছিলেন যে এখন থেকে যেটা করতে হবে, মানে যখন আমার আর্থ্রাইটিসের ব্যথাটা শুরু হলো, তো যে ম্যানেজ করে চলতে হবে, Of এই course. মানসিকতা থাকাটা খুব জরুরি। জি, ম্যানেজ করে চললে আসলেই ব্যথামুক্ত থাকা যায়। ব্যথামুক্ত থাকা যায়। জি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। আপনার কি আমাদের দর্শকদের জন্য আর কিছু বলার আছে? জি প্রিয় দর্শক, তো ব্যথা নিয়ে যত কথা আজকে আমরা বললাম, কিন্তু ব্যথা নিয়ে আপনাদের যেটা করণীয়, বসে থাকবেন না। আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে কথা বলবেন। আপনার যত ধরনের কমপ্লেন আছে সেগুলো নিয়ে কথা বলবেন, কারণ ব্যথার এই সমস্যাগুলো আপনি বললেই কিন্তু আপনার চিকিৎসা করাটা সম্ভব, এবং আর্লি স্টেজে চিকিৎসা করলেই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগটা থাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর ইমরুল কবির আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের আলোচনা থেকে এতটুকু স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতা অনুভব করেন, তাহলে আমাদের এই আলাপচারিতা সার্থক। আপনারা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং আসলেই স্বাস্থ্যই সকল সুখের মূল। আর বিশেষ করে যেটা শুরুতেও বলেছিলাম, কোভিড পরবর্তী বিশ্বের নানা রকম স্বাস্থ্য সমস্যা আমরা সবাই প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের সম্পর্কে সচেতন থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আজ এ পর্যন্তই, শুভকামনা।